অনেকেই পণ নেওয়া উচিত কি না সেই নিয়ে তর্ক করে। আসলে পণ নেওয়াই উচিত। কেন? কারণ ইনি কমেন্টে বলেছেন, যেই মেয়ের বাবা সরকারি চাকরিওয়ালা ছেলে চাইবে সেই বাবার থেকে পণ নেওয়া উচিত। পণ নেওয়া উচিত কারণ ইনি বলেছেন, যদি পণ বন্ধ করতেই হয় তবে পণ এবং খোরপোশ দুটোই বন্ধ করা উচিত। খোরপোশ চালু থাকলে পণও চালু রাখার দাবি জানিয়েছেন। পণ নেওয়া উচিত কারণ ইনি বলেছেন, একটা মেয়ের পরিবার কোনোদিন একটা বেকার যুবকের সঙ্গে বিয়ে দেবেন না, তাহলে একটা সফল ছেলে কেন পণ নেবে না? আমাদের কমিউনিটি পোস্টে 83% বলেছে পণ নেওয়া উচিত নয়। এরা কি পাগল? আর যে 17% বলেছে পণ নেওয়া উচিত তারা কমেন্টও করেছে কেন নেওয়া উচিত। আপনারা চাইলে গিয়ে পড়তে পারেন। কিন্তু আসল কথা হলো পণ নেওয়া উচিত, কারণ এতে আপনি যে কতটা নির্লজ্জ সেটা প্রমাণিত হয়। পণ নেওয়া উচিত কারণ আপনি যে কতটা গর্ধব এবং অশিক্ষিত, যার সাধারণ সামাজিক জ্ঞানটুকু নেই সেটা প্রমাণিত হয়। পণ নিলে আপনি যে কতটা অকর্মণ্য ও লোভী সেটা প্রমাণিত হয়। আর পণ নেওয়া উচিত কারণ কয়েকটা অতুল সুভাষের মতন কেসকে সামনে রেখে পণকে জাস্টিফাই করতে পারবো। পণ নেওয়া উচিত কারণ আমার ভিতর যে হিংস্র পশু লুকিয়ে আছে সেটা বের করতে পারবো। বউয়ের সাথে দীর্ঘদিন টর্চার করে যতদিন না সে আত্মহত্যা করছে বা নিজেরাই পুড়িয়ে মেরে দেবো। দেশে এত অশিক্ষা যে পণ আর খোরপোশকে এক করে ফেলেছে। একজন কমেন্ট করেছে, অ্যালুমিনি নেওয়া উচিত তো? এটা কোনো প্রশ্ন? ডেফিনেটলি নেওয়া উচিত। সন্দেহ কিসের? ধরুন আপনার মেয়ের বা বোনের বিয়ে হয়েছে, দীর্ঘদিন ধরে অত্যাচার হচ্ছে তার সাথে পণ না দেওয়ার জন্য। এবার এতটাই অত্যাচার বেড়ে গেছে যে সে বাপের বাড়ি চলে এসেছে, দুটো সন্তান আছে, বিয়ের এতগুলো বছর কেটে গেছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই যে গিয়েই কোনো কাজ পেয়ে যাবে কোথাও। নিজে এবং দুটো সন্তানের পড়াশোনা, থাকা খাওয়ার খরচ কোথা থেকে পাবে আপনার মেয়ে বা বোন? আপনি কতটা টানবেন? আপনি খোরপোশ নেবেন না? অবশ্যই নেবেন এবং নেওয়া উচিত। আমি আপনাকে সাপোর্ট করব। এবার খোরপোশের মিসইউজ করে অতুল সুভাষের মতন ঘটনা ঘটলে সিস্টেমকে দোষ দিন, আইনের ফাঁকটাকে দোষ দিন, অতুল সুভাষের বউয়ের মতন মহিলাদের দোষ দিন। খোরপোশ নেওয়াই উচিত না বলে দেবেন না। যেদিন আপনার ঘরে এমনটা ঘটবে সেই দিন বুঝবেন খোরপোশ কতটা ইম্পর্টেন্ট। আর সবচেয়ে দুঃখের বিষয়, আপনাদের এই ধরনের চিন্তাভাবনার জন্য আসলে যাদের খোরপোশ প্রয়োজন তারাই পায় না। কখনো শুনেছেন একজন গরিব দিন আনা দিন খাওয়া ডিভোর্সি মহিলা কোটি টাকা খোরপোশ চেয়েছে? ভারতবর্ষে আইন এমন যে যারা অত্যাচারিত নিপীড়িত হয়, সে ছেলে হোক বা মেয়ে, তারাই বিচার পায় না। কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, পণ প্রথা যুগের পর যুগ ধরে মহিলাদের শোষণ করে এসেছে, অত্যাচার করে এসেছে। আজকের ভিডিওতে পণ নিয়ে কথা বলবো। আবার এটার মিসইউজ করে কিভাবে ছেলেদের ক্ষতি হচ্ছে সেটার আলাদা ভিডিও আসছে কিছুদিনের মধ্যে। আর যে কটা কমেন্ট পড়লাম এবং আপনাদের মনে যা যা কনফিউশন আছে এবং মিসকনসেপশন রয়েছে সব ক্লিয়ার করব। আসলে আপনাদের দোষ না, এগুলো আপনাদের এইভাবে বুঝিয়ে আসা হয়েছে। গোটা ভিডিও জুড়ে এমন এমন ইনফরমেশন দেব আপনি চমকে যাবেন। আর এটা তো ঠিক যে সরকারি চাকরি ছাড়া ছেলেদের বিয়ে দেয় না, সেটার সলিউশন কি, কেন এই ভাবনা তৈরি হয়েছে সমাজে, সবটা আলোচনা করব। পুরো ভিডিওটা দেখুন, এতদিন সমাজ সম্পর্কে যা ধারণা ছিল সব বদলে যাবে। আসল রুট কজগুলো আলোচনা করব। আপনারা খুব ইজিলি পণ নিয়ে ফ্যান্টাসি দেখান, অথচ আপনারা কল্পনা করতে পারবেন না পণের জন্য 2015 থেকে 2020 মধ্যে 9385 জন সুইসাইড করেছে। 2017 থেকে 2022 মধ্যে 35,493 জন গৃহবধূ হত্যা করা হয়েছে এবং 2022 শুধু দেশে প্রায় 6,400 জনের মৃত্যু হয়েছে পণের জন্য। এটা তো শুধু রিপোর্টের নাম্বার। এই পণের জন্য গরিব ঘরে মেয়েরা অবিবাহিত থেকে যায়, আবার মেয়ের বিয়ে না দিতে পারার জন্য আফসোসে একজন বাবা আত্মহত্যা করে নেয়। পণ বা সম্পত্তির লোভ ভালো ভালো বাড়ির লোককে খুনিতে পরিণত করে ফেলে। শুধু স্বামী নয়, ডোমেস্টিক ভায়োলেন্সে পরিবারের বাকি সদস্যও জড়িত থাকে অনেক ক্ষেত্রে। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 2020 কোভিডকালে প্রতিদিন 19 জনের মৃত্যু হয়েছে পণ রিলেটেড ইস্যুতে। এর মারাত্মক দিক দেখে ভারত সরকার এই প্রথাকে ব্যান করেছে এবং পণ দেওয়া ও নেওয়া গুরুতর ক্রাইম। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস সেকশন 80 এবং ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961 ডাউরি রিলেটেড ক্রাইমসকে অ্যাড্রেস করে। পণ বন্ধ করার জন্য এত আইন, এত সচেতনতামূলক প্রোগ্রাম, স্কুলে পণ প্রথার বিরুদ্ধে রচনা, টিভি শো, মানুষের আগের তুলনায় অনেক শিক্ষিত হয়েছে, তাও হাত পেতে পণ নিতে মানুষের কুণ্ঠাবোধ হয় না। কেন? কি এমন জিনিস লুকিয়ে আছে? মানুষ কতটা নির্লজ্জ এবং পণ না পেলে হিংস্র হয়ে উঠছে? শুধু কি ছেলেদের দোষ, নাকি মেয়ের বাড়িও এর জন্য সমান দায়ী? আসুন জেনে নিই। আপনি যদি আশেপাশে দেখেন তবে দেখতে পাবেন যে পণ যেন বিয়ের একটা পার্ট।
যেমন গায়ে হলুদ, শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুর দান হয়, তেমনি পণ দেওয়া ও নেওয়াও যেন একটা রিচুয়াল। এটা ছাড়া বিয়ে অসম্পূর্ণ। অথচ পৃথিবীর কোনো ধর্মেই পণ নেওয়া বা দেওয়ার কথা উল্লেখ নেই, কিন্তু সব ধর্মের লোকই কম বেশি পণ নেয়। এখানে পণ কি, কনের সঙ্গে করে কি আনছে সেটা নয়, মানে কনের গহনা, জামা কাপড় এগুলো নয়। ছেলের বাড়ি থেকে যেগুলো দাবি করা হয় সেটা অনেক কিছু হতে পারে, যেমন ক্যাশ টাকা, কোথাও হাজার, কোথাও লাখ, কোথাও আবার কোটি। তেমনি খাট, আলমারি থেকে শুরু করে টিভি, ফ্রিজ, এসি, 2 হুইলার, 4 হুইলার, আইফোন, এক্সপেন্সিভ হানিমুন প্যাকেজ থেকে শুরু করে ফ্ল্যাট, ছেলের জন্য দোকান বা কোনো বিজনেসের ইনভেস্টমেন্ট ইত্যাদি। বিয়ের সময় এই ট্রানজাকশনকে পণ বা ডাউরি বলে। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে কিছু প্রথা চলে আসছে, যেগুলো শুরু করার উদ্দেশ্য ভালো কিছুর জন্যই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এর দুর্ব্যবহার হতে থাকে এবং এখন এমন পর্যায়ে এসেছে যে আসলে যে কারণে শুরু হয়েছিল সেটাই লোক জানে না, শুধু যে যার স্বার্থে ব্যবহার করে যাচ্ছে, যেমন পণ। কিন্তু আপনি কি জানেন, পণ প্রথা ভারতে ছিলই না কখনো, এটা বাইরে থেকে এসেছে আমাদের দেশে। উর্দু শব্দ জাহেজ থেকে হিন্দিতে দহেজ শব্দের প্রচলন, যেটা আরবিয়ান কান্ট্রি থেকে এসেছে। জার্মান হিস্টোরিয়ান মাইকেল হুইটজেল বলেন যে বৈদিক যুগে পণ প্রথার কোনো রকম প্রচলন ছিল না, বরং ইনডাইরেক্ট ওয়েতে বাবার সম্পত্তিতে কন্যার সমান অধিকার ছিল। এমনকি ইরানিয়ান স্কলার অলবিরুনির নাম শুনেছেন, তিনি তেহকিকে হিন্দ নামে একটা বই লিখেছিলেন, যাতে তিনিও বলেন ভারতবর্ষে পণ প্রথার কোনো রকম প্রচলন ছিল না। কিছু সোশ্যাল সায়েন্টিস্টের মতে স্ত্রীধন নামে এক ধরনের প্রাচীন প্রথা ছিল, যেটা আজকের পণ প্রথা, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। স্ত্রীধন একটা প্রোগ্রেসিভ আইডিয়া ছিল। বিয়ের সময় মেয়ের পছন্দ অনুযায়ী কিছু ধনসম্পত্তি মেয়ের বাবা তাকে দিত, যাতে শুধুমাত্র স্ত্রীর অধিকার থাকতো, স্বামীর নয়। এমন নয় যে স্বামীরা সেই সম্পত্তি ব্যবহার করতে পারবে না, বরং স্বামী স্ত্রী দুজনের সম্পত্তিতেই দুজনের অধিকার থাকা উচিত। কিন্তু ডিভোর্সের সময় স্ত্রীধনের সমস্ত সম্পত্তি বরকে ফিরিয়ে দিতে হতো, স্ত্রীর সার্ভাইভালের জন্য, যাতে আপকামিং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচতে পারে। কারণ আগেকার দিনে কনভেনশনাল সিস্টেম অনুযায়ী বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার থাকতো না ঠিকই, কিন্তু এই স্ত্রীধনের পরম্পরার সাহায্যে অল্টারনেটিভ পথে কন্যাকে প্যারেন্টাল প্রপার্টিতে ভাগ দেওয়া হতো। পরবর্তীকালে এই প্রথাই পণ প্রথায় রূপান্তরিত হয়, যেটা সম্পূর্ণ আলাদা ছিল স্ত্রীধন থেকে। কারণ স্ত্রীধনে কনের পিতামাতা স্বেচ্ছায় নিজের সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দিত, কিন্তু পণে ছেলেদের বাধ্যতামূলক কিছু দাবি থাকে, সেটা মেয়ের বাড়ির সামর্থ্যের বাইরেও হতে পারে। আর এটা শুরু হয়েছিল মূলত ব্রিটিশদের জন্য। কোনো ছেলে যদি স্ত্রীধনের সম্পত্তিতে হাত দিতে যেত, সেটা নিজ চোখে দেখা হতো। এর মানে ছেলের কোনো আত্মসম্মান নেই, নিজের কোনো সামর্থ্য নেই, এমনভাবে দেখা হতো। ব্রিটিশরা এমন কিছু ল আনলো যাতে মেয়েরা ইনডাইরেক্ট পথে যেটুকু পিতার সম্পত্তি পাচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেল। এবং এই আইন অনুযায়ী যদি কোনো পরিবারের কোনো পুত্র সন্তান না জন্মে কন্যা সন্তান জন্মাতো, তবে সমস্ত সম্পত্তি পিতার মৃত্যুর পর ব্রিটিশদের হয়ে যেত। এটাকে কোনোভাবে আটকাতে পিতারা বাধ্য হয়ে সম্পত্তি জামাইয়ের নামে লেখা শুরু করে দেয়। এবার কি হলো, ছেলেরা এমন মেয়ে খুঁজতে শুরু করলো যাদের কোনো ভাই নেই, যাতে সমস্ত সম্পত্তি পাওয়া যায়। এক তো মেয়ের আর কোনো অধিকার থাকলো না বাবার সম্পত্তিতে, তো মেয়ের সাথে যাতে কোনো অবিচার না হয় বা ভাই বোনের মধ্যে যাতে কোনো পক্ষপাত না হয়, সেই জন্য বাবা মা বিয়েতে জুয়েলারি, গিফট বেশি বেশি দিতে লাগলো। আর এর ফায়দা তুলতে লাগলো ছেলেরা, এবং ডাউরি কালচার ক্রমেই বৃদ্ধি পেতে থাকলো। এরপর ছেলের বাড়ি থেকে প্রকাশ্যে দাবি রাখা শুরু হলো যে আমার অমুক চাই বা এত চাই, আর না দিতে পারলে স্ত্রীদের উপর অত্যাচার নেমে আসতো, শারীরিক হোক মানসিক হোক। এবার পরিস্থিতি এমন হলো যে মেয়ের বাড়ি সম্পত্তি থাক বা না থাক, বাবা এবং ভাই যেভাবে হোক টাকা ম্যানেজ করতে থাকলো, কারণ কোনো বাবা বা ভাই চাইবে না যে তার মেয়ে বা বোন শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পাক, অত্যাচার ফেস করুক। পণ দেওয়ার পিছনে আরও একটা কারণ হলো সোশ্যাল স্ট্যাটাস। যে ফ্যামিলি যত টাকা, যত গয়না, যত আসবাবপত্র দেবে, সেই ফ্যামিলির সোশ্যাল ভ্যালু তত বেশি। অর্থাৎ আমি মেয়েকে এত দিয়েছি বলতে পারাটা সমাজের কাছে গর্বের, বা আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে এত পেয়েছে। मोटरसाइकिल तो कॉमन चल रहा है आजकल। हमको तो मोटरसाइकिल और 1.5 लाख कैश और मोबाइल मिला है। तुमको क्या मिला बताया नहीं? जरूर लड़का में कोनो खोट होगा। যদিও এটা লজ্জার বিষয়, কিন্তু সমাজে এটা গর্বের চোখে দেখা হয়। এর মানে দাঁড়ালো যে যত বেশি পণ পাবে তার তত বেশি সম্মান, আর যে যত কম পাবে তাকে নিচু চোখে দেখা হতে শুরু করলো। তাই যে ছেলেরা আত্মসম্মানকে প্রাধান্য দিয়ে পণ নেবেও না ভাবতো, সেও পিয়ার প্রেসারে এসে পণ নিতে বাধ্য থাকলো। সেটা 2025-এ এসে আজও চলে আসছে। ব্রিটিশের টাইম থেকেই এই পণকে নিয়ে প্রচুর আইন পাস হয়। এদিকে কিছু রইল,
কিন্তু এত কিছুর পরেও পর্ন প্রথা বহাল তবিয়তে চলছে এবং হয়তো আগামী দিনেও চলবে। এখন ভালো সম্বন্ধ দেখে বিয়ে হয় না, বেটার ডিল দেখে বিয়ে হয়। বিয়ের মতো সুন্দর একটা পবিত্র বন্ধন বিজনেস ইভেন্টে বা ট্রানজাকশনে পরিণত হয়েছে। বিয়েটা এখন এক্সট্রা সোর্স অফ ওয়েলথ হিসেবে দেখা হয়, যেখানে বিয়ের পর হঠাৎ করেই একটা অর্থনৈতিক উন্নতি হওয়ার পথ খোঁজা হয়। গরিব ঘরে পণকে সিড মানি হিসেবে দেখা হয়, যেখানে ছেলের কোনো ছোট বিজনেস হোক, নিজেদের ঘর বা জমি অথবা যেটা স্বপ্ন ছিল অথচ টাকার অভাবে নিজে পূরণ করতে পারতো না, সেটা পূরণ করার সুযোগ হয়ে যায়। এছাড়াও বউ বাপের বাড়ি থেকে যেই সব জিনিসপত্র নিয়ে আসছে, যেমন গয়নাগাটি, বাসনপত্র, জামা কাপড়, আসবাবপত্র, নতুন ঘরের জন্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের চোখে দেখা হয় এগুলোকে। এখান থেকে তো এটা ক্লিয়ার হয় যে যত ধীরে ধীরে দারিদ্রতা দূর হবে, লোক ইকোনমিক স্টেবল হবে, পয়সা কড়ি থাকবে, তত এই ডাউরি কালচার বন্ধ হয়ে যাবে। কিন্তু হলো উল্টো। আগে কি হতো, ধরুন দুটো মেয়ের পরিবার, একটা উচ্চ মধ্যবিত্ত এবং একটা গরিব পরিবার। এবার একটা ছেলের বিয়ের জন্য উচ্চ মধ্যবিত্ত পরিবারকেই চুজ করতো বিয়ের জন্য, কারণ সেখান থেকে বেশি পণ পাওয়া যাবে। কিন্তু 1991-এর ইকোনমিক রিফর্মের পর সবাই কাজ পেল, বিজনেস বাড়ল, সবার হাতে টাকা এসে গেল। তখন গরিব মানুষের কাছেও ঘর বাড়ি টাকা পয়সা আসতে থাকলো। তারাও এখন ইকোনমিক আপার ক্লাসকে কম্পিটিশন দেওয়া শুরু করলো, কে কত ডাউরি দিতে পারে তার কম্পিটিশন। সেই জন্য ইকোনমিক লিবারাইজেশনের পর পণ নেওয়ার গ্রাফ আরও বেড়ে গেল। শুধু আজ নয়, মধ্যযুগেও এই প্রথার প্রচলন ছিল। ব্রিটিশ আমলে ভারতবর্ষের এক পর্তুগিজ রাজা তার বোন ক্যাথরিনা ব্রেগানজার বিয়ে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সাথে দেয়। তখন পণ হিসাবে মুম্বাইয়ের একটা আস্ত দ্বীপ দিয়ে দেয় সে। আপনি যদি আজকের দিনে দেখেন, মহিলাদের লেবার ফোর্স পার্টিসিপেশন 2024-এ দাঁড়িয়ে 41.7%, যেটা কিছু বছর আগে 2018-তে 23.3% ছিল মাত্র। আবার দেখা গেছে যে মেয়েরা যত বেশি শিক্ষিত হয় তারা তত আনএমপ্লয়েড হয়, অর্থাৎ এরা ধনী বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়। এই ঘরের মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা হলেও কাজ করতে দেওয়া হয় না। এই ট্রেন্ডকে ইন্ডিয়ান প্যারাডক্স বলে। এছাড়াও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে যদি কোনো মহিলা উচ্চ শিক্ষিত হয় তবে তার হায়ার সোশ্যাল স্ট্যাটাস বা ফাইন্যান্সিয়ালি ধনী পরিবারের বিয়ের জন্য রাস্তা খুলে যায়। এই মহিলাদের বিয়ে তো করে নেয় প্রোগ্রেসিভ ইমেজ মেনটেন করার জন্য, কিন্তু চিন্তা ভাবনা তো মধ্যযুগীয়। বাড়ির বউ কাজ করবে, সেই জন্য হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান, হায়ার স্কিল থাকা সত্ত্বেও কাজ করতে দেওয়া হয় না বউদের। এছাড়াও মহিলাদের কাজ না করতে দেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। টাকা কম, প্রচুর কাজ রয়েছে এমনও নয়, কোয়ালিফিকেশান অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট জব নেই, পেলেও দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের মতন বড় বড় শহরে যেতে হয়, ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তাছাড়া ভারতে ছেলে মেয়েদের মানুষ করার দায়িত্ব, সংসারের কাজের দায়িত্ব মূলত মহিলাদেরই করতে হয়। তাই এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং স্কিল থাকা সত্ত্বেও ইন্ডিয়াতে মহিলাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট এত কম। যেহেতু উচ্চবিত্ত বাড়িতে মহিলাদের বাড়ির কাজ মানে নন পেড কাজে সীমাবদ্ধ রাখা হয় এবং সংসার খরচ চালায় স্বামী, তাই এটা কম্পেনসেট করার জন্য বেশি পণ দাবি করে অনেকে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারে মেয়েরা এখন যথেষ্ট পরিমাণে কোনো না কোনো কাজ করে সংসারে কন্ট্রিবিউট করে। কিছু কিছু আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে নর্থ ইস্টে, এখনও বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে একটা টাকা নেওয়া তো দূর, কাপড় গয়না পর্যন্ত ছেলের বাড়ি থেকে আসে। বিয়ের যাবতীয় খরচ ছেলের বাড়ি থেকে করে। এখানে উল্টে ছেলের বাড়ি থেকে পণ দেয়, যেটাকে রিভার্স ডাউরি বলে। मैं मिजोरम और असम दोनों के कल्चर के बारे में बता सकती हूँ। हम लोग की जो शादियाँ होती है वहाँ पे लड़के वाले भेजते हैं लड़कियों को জুয়েলারিজ, কাপড়ে। এর কারণ হলো এই ধরনের জনগোষ্ঠীতে বিশেষ করে মহিলারা অ্যাক্টিভলি কাজ করে, সংসার চালায়, খেতে চাষবাস থেকে শুরু করে ছোট্ট ছোট্ট কুটির শিল্পে কাজ করে, ফ্যামিলির ইনকাম বাড়ায়। বিয়ের পর সেই মেয়ে যদি চলে যায় তবে ফাইন্যান্সিয়াল বার্ডেন এসে পড়ে। সেই জন্য এখানে ছেলের বাড়ি থেকে যৎসামান্য উপহার দেওয়া হয় মেয়ের বাড়িতে। অর্থাৎ এই পণ দেওয়া বা নেওয়া মধ্যবিত্ত থেকে দরিদ্র পরিবারে ধীরে ধীরে কমলেও ধনী ও উচ্চ মধ্যবিত্ত পরিবারে এখনও রয়ে গেছে। আমাদের দেশে 90% অ্যারেঞ্জ ম্যারেজ হয়। বাড়ির লোক মেয়ে বা ছেলের জন্য বর বা বউ খুঁজে। মেয়ের বাড়ি থেকে সব সময় চায় তাদের থেকে হায়ার সোশিও ইকোনমিক ক্লাসে বিয়ে দিতে। এম এন শ্রীনিবাস তার থিওরি অফ সংস্কৃতাইজেশনে এই ট্রেন্ডটা উল্লেখ করেছে। তবে অভিজিৎ ব্যানার্জি এস্থারডফলো একটা রিসার্চ পেপারে বলে যে ইন্ডিয়াতে সেম কাস্ট বা সেম গোত্রের মধ্যে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। এমনকি একজন যদি সেম কাস্টের হয় অথচ এডুকেশন অনেক কম, আবার একজন অন্য কাস্টের হয় কিন্তু হায়ার এডুকেশন রয়েছে, তবুও মেয়ের পরিবার লোয়ার এডুকেশনের সেম কাস্টের ছেলেকেই চুজ করবে মেয়ের বিয়ের জন্য। সবচেয়ে জনবহুল দেশ হলেও এখানে ছেলের জন্য মেয়ে বা মেয়ের জন্য ছেলে খোঁজা সহজ ব্যাপার নয়।
অন্য ধর্ম বা অন্য জাতি হলে তো বাদই দিলাম, সেম কাস্ট হলেও আজকের দিনে কুণ্ডলী ম্যাচ করে বিয়ে হয়। বিশেষ করে মেয়ের ফ্যামিলি হাইপারগ্যামাস ম্যারেজে বিশ্বাসী, মানে মেয়ে যত শিক্ষিত তার চেয়ে বেশি শিক্ষিত হতে হবে ছেলেকে, এবং যত ধনী তার চেয়ে বেশি ধনী হতে হবে ছেলের পরিবারকে। এটা তো গেল সোশ্যাল অ্যাসপেক্ট। এর বাইরেও পার্সোনাল প্রেফারেন্স থাকে, যেমন ছেলে গুড লুকিং হতে হবে, লম্বা হতে হবে, গাল ভর্তি দাড়ি থাকতে হবে, অ্যাপস থাকতে হবে, নিউক্লিয়ার ফ্যামিলি হতে হবে, সরকারি চাকরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এত কিছু ফ্যাক্টর ম্যাচ করে ছেলে পাওয়া মুশকিল হয়ে পড়ে। সেই জন্য এই সব কিছু ম্যাচ করে ছেলে পাওয়া গেলে তাকে যত ইচ্ছা পণ দিতেও পিছপা হয় না, মেয়ের পরিবার বাদ দিতে বাধ্য থাকে। বিহার ইউপিতে তো একটা ডাউরি ক্যালকুলেটর পর্যন্ত রয়েছে। ছেলে গ্রুপ ডি লেভেলের সরকারি চাকরি করলে তার ডাউরি ভ্যালু এত লাখ, গ্রুপ বিতে এত লাখ, আইপিএস হলে এত লাখ, আইএএস হলে এত লাখ, বিভিন্ন চার্ট থাকে। শিক্ষাই একমাত্র আলো মনে করা হলেও আমাদের দেশে এর উল্টো। যে ছেলে যত শিক্ষিত, মানে কোন ইউনিভার্সিটি বা কোন আইআইটি থেকে পাস আউট এবং কোথায় কোন লেভেলে জব করছে তার উপর ডাউরি ডিপেন্ড করে। যদি ছেলে বিদেশে পড়াশোনা করেছে বা বিদেশে বড় কোনো কোম্পানিতে জব করে তাহলে তো কথাই নেই। এখানে আসে স্ক্যামার্স, যারা দেশের মহিলাদের সাথে এনআরআই ওয়েডিং স্ক্যামও করেছে। একজন ছেলে বিদেশ থেকে আসে প্রথমে এবং বিদেশি বড় শহরের লাক্সারি স্বপ্ন দেখায় এবং মেয়ের বাড়ি থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পণ নিয়ে পালিয়ে যায়। বিশেষ করে হরিয়ানার দিকে এইসব হয়। 2015 থেকে 2019 পর্যন্ত 40,000 এমন এনআরআই স্ক্যাম হয়েছে। এগুলো রিপোর্টেড কেস, এর বাইরে কত এমন কেস আছে কেউ জানে না। ভারতবর্ষে হাসপাতালে মেডিকেল বিলের পর যদি এমন কোনো বিল থাকে যে কোনো পরিবারকে পথে বসাতে পারে, সেইটা হলো ম্যারেজ বিল। এত আইন, এত কিছু, তাও পণ দেওয়া বা নেওয়ার প্রথা কেন চলছে জানেন? এক, ল্যাক অফ অ্যাওয়ারনেস। পণ নেওয়া যে গুরুতর অপরাধ, একটা ক্রাইম, সেইটা জানেই না পর্যন্ত অনেক লোক। এর ফলে কত মহিলার মৃত্যু হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, মেয়ের বাবা ঋণের বোঝায় ডুবে যাচ্ছে, সেই সম্পর্কে কিছু জানেই না পর্যন্ত। সমাজের এদিকটা যদি না জানে, সরকার যদি সঠিকভাবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি না করে থাকে, তবে এটা বন্ধ হওয়ার নয়। আমরা ভাবি সবার হাতে মোবাইল আছে, আমি যা দেখছি সবাই তাই দেখছে, কিন্তু ভুল। ইনফরমেশনে ভরা দুনিয়াতেও লোকে কিছুই জানে না। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট সম্পর্কে অনেকে জানেই না পর্যন্ত, যার জন্য কত অত্যাচার সহ্য করে মেয়েরা, যারা থানায় যায় না পর্যন্ত, ভাবে এই রকমই হয়তো হয়, তার বাঁচার কোনো উপায় হয়তো নেই। সবাইকে অন্তত এই বিষয়ে জানাটা উচিত। আর এখান থেকেই আসে দ্বিতীয় পয়েন্ট, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। লোকে মেনে নিয়েছে এটাই তো হয়, এরকমই তো চলে আসছে, পণ ছাড়া বিয়ে হতেই পারে না। কিন্তু আজ বহু বিয়ে পণ ছাড়াই হয়। শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত নয়, যারা সঠিক শিক্ষায় শিক্ষিত, বাবা মা ঠিকভাবে মানুষ করেছে, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, তারা কিন্তু পণ ছাড়াই নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে বিয়ে করছে এবং স্বামী স্ত্রী দুজনেই ইকুয়ালি কাজ করে, সুখে আছে। যখন কোনো প্রথা সমাজে এতটা গভীরে প্রবেশ করে, তাকে একেবারে সরিয়ে ফেলা মুশকিল হয়ে পড়ে। যখন সকলে, মানে অধিকাংশ মানুষ যতক্ষণ না বুঝতে পারবে যে এটা বন্ধ হওয়া উচিত, ততক্ষণ বন্ধ হবে না। মধ্যপ্রদেশের বুরহানপুরে কেউ পণ নেয় না, এমনকি জাঁকজমকভাবে বিয়েও করে না। কেউ যদি করে তবে কেউ যায় না সেই বিয়েতে। সবাই একসাথে পণ এবং বিয়েতে যথেচ্ছ খরচের বিরুদ্ধে। 3, আগেই বললাম মহিলাদের ওয়ার্কফোর্স পার্টিসিপেশন বাড়াতে হবে। যদি আমাদের ঘরের মেয়েকে, বোনকে, দিদিকে হায়ার এডুকেশন দিয়ে নানা স্কিল শিখিয়ে যদি ইন্ডিপেন্ডেন্ট করি, সে যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খরচটুকু অন্তত জোগাড় করে সেভিংস বা ইনভেস্টমেন্ট করতে পারে, যদি মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়, তবে কিন্তু আমাদের ফ্যামিলিকে পণ দেওয়ার জন্য বাধ্য থাকতে হবে না। অর্থাৎ মহিলাদের শিক্ষিত হতে হবে, কোনো কাজ জানতে হবে, এতে বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি কিছুটা হলেও ইকোনমিক কন্ট্রিবিউশন হবে। এবং ইন কেস যদি পণের জন্য বা অন্য কোনো কারণে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, শ্বশুর বাড়ির অত্যাচার ফেস করে, তবে মুখ বুজে পড়ে থাকতে হবে না, মার খেতে হবে না আপনার ঘরের মেয়ে বা বোনকে। তারা মুভ অন করে নিজের পায়ে দাঁড়াতে পারবে। 4, দেশের বেকারত্ব এবং দারিদ্রতা অন্যতম একটা বড় কারণ। দেশের 95% মানুষ পুয়ার ইকোনমিক ক্লাসের। এক্ষেত্রে ছেলেদের বাড়ির কাছে ডাউরি একটা ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের একটা দারুণ উপায়। অনেক গরিব পরিবার আছে দায়ে পড়ে পণ নেয়। আগেই বলেছিলাম, কোনো ছোট বিজনেস স্টার্ট করতে হোক বা নিজের ঘর বা জমি কিনতে হোক, তো দেশে যদি গরিবই দূর হয়, সবার হাতে খেয়ে পড়ার মতন চাকরি থাকে, তাহলে অনেকাংশেই এই প্রথা বন্ধ হয়ে যেতে পারে। 5, প্যাট্রিয়ার্কাল অ্যাটিটিউড। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এখনও মেয়েদের নিচু চোখে দেখা হয়। অনেক পুরুষই মেয়েদের মানুষ পর্যন্ত মনে করে না। আমি সব ছেলেকে ডেফিনেটলি বলছি না, এবার যদি আপনার গায়ে লাগে তাহলে আপনাকেই বলছি। এখনও অনেক পরিবার শুধু মেয়েকে ভোগ্য পণ্য হিসেবে ট্রিট করা হয়, সন্তান জন্মানোর মেশিন এবং বাড়ির কাজে লোক হিসেবে ট্রিট করা হয়। একটাই কারণ, যে বাপের বাড়ি থেকে পণ দিতে পারেনি। ভাববেন না এটা বহু যুগ আগেকার কথা বলছি, এখনও হয় এবং শুধু গ্রামে নয়, শহরেও হয়। আপনার আমার বাড়ির আশেপাশেই হয়, অথচ জানতে পারি না।
আমি এখানে আপনাকে বহুদিন আগেকার হওয়া একটা স্টার প্লাসে আমির খানের সত্যমেব জয়তের সেকেন্ড এপিসোড দেখতে বলবো। ইউটিউবে ফ্রিতে রয়েছে, দেখলে অনেক কিছু জানবেন। पिछले 15-20 साल से मेरी तो जो खास चीज़ है वो ये है कि अब लड़कों और मर्दों को बदलना होगा। এবার এই ডাউরি প্রহিবিশন অ্যাক্টের মিস ইউজ করে অনেক মহিলা আবার পুরুষদের জীবন তছনছ করে দিচ্ছে। রিসেন্টলি অতুল সুভাষের ঘটনা জল জ্যান্ত উদাহরণ। শুধু এটা তো একটা নয়, এরকম বহু ঘটনা সামনে আসছে এবং এই নিয়ে ডিটেলসে সেপারেট ভিডিও বানাবো। আমার কাছে পুরুষ বা নারী দুজনেই সমান, উভয়ই সমান, বরং মা বোনদের জন্য সম্মান একটু বেশি। কিন্তু দোষের সময় কারোর দোষী লঘু করে দেখি না, সে ছেলে হোক বা মেয়ে। আজ যাদের জন্য এত আইন, তারাই প্রোটেকশন পাচ্ছে না, অথচ এই আইনের মিস ইউজ করছে কয়েকজন। দোষীরা সাজা পাচ্ছে না, অথচ নির্দোষরা অ্যালুমিনির গেরোয় ফেসে জীবন শেষ করে দিচ্ছে। কিন্তু এই কয়েকজনের জন্য পণের মতন কুপ্রথাকে জাস্টিফাই করার কোনো মানে হয় না। আজও মহিলারা অবহেলিত এবং মেল ডমিনেন্সের জন্য ডাউরি না দিতে পারার জন্য শোষিত, অত্যাচারিত। সমাজের থিঙ্কিং বদলাতে হবে। মহিলা মানে তাকে নরম পেয়ে ডমিনেট করা নয়, নারী পুরুষ উভয়কেই সমান চোখে দেখতে হবে। 6, কিছুই না, শুধু মেয়েদেরকে কিছু বলার আগে বা করার আগে নিজের ঘরের দিকে তাকান। নিজের বোন দিদির মেয়ের কথা ভাবুন। আপনি কখনো চাইবেন আপনার ঘরের মেয়ে অন্য ঘরে গিয়ে অত্যাচারিত হোক, গুমড়ে মরুক? আপনি যেমনটা আপনার মেয়েকে দেখতে চান, ঠিক তেমনি আপনার ঘরের বউকে বা বৌমাকে ট্রিট করুন নিজের মেয়ের মতন করে। যেমন আপনি চাইবেন না ঘর বাড়ি বেঁচে হলেও মেয়ের জন্য পণ দিই, ঠিক তেমনি আপনিও নেবেন না, সেও কারোর ঘরের মেয়ে। আপনি দিচ্ছেনই বা কেন? যখনই কারোর বাড়ি থেকে ডিমান্ড আসা শুরু হয়, তখন আসতেই থাকবে এবং একদিন দেওয়া বন্ধ হয়ে গেলে অত্যাচার করা হবে। প্রথমেই যদি এই সম্বন্ধ ক্যান্সেল করে দেন, মিটে যায় না। আপনি তো ভাবেন যে ছেলে সরকারি চাকরি করে, বড় বাড়ি, ভালো ছেলে হাতছাড়া করা যায়? যে ডিমান্ড করতে পারে সে কতটা ভালো ছেলে বুঝে গেলেন আপনি। কিছুই না, কয়েক বছর ওয়েট করুন, বুঝবেন ডিমান্ডের লিস্ট ধীরে ধীরে কতটা বাড়তে থাকে আর আপনার বাড়ির মেয়ে কেমন প্রিন্সেসের মতন ট্রিট হয় শ্বশুর বাড়িতে। 7, পণ দেবেনও না, পণ নেবেনও না। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, আবার বলছি, এটা আপনার দোষ যে আপনি পণ দিচ্ছেন। আপনি দিলে তবে না নেবে। আপনি মেয়ের জন্য ডেফিনেটলি ভালো ছেলেই খুঁজবেন, কোনো বেকার ছেলের সাথে বিয়ে দেবেন না। আমি হলেও তাই করব, বাকিরাও তাই করবে। বেকার হয়ে বিয়ে করবে ভাবার মতন কনফিডেন্স যারা পাচ্ছে, স্যালুট তাদের। নিজে খেতে পায় না, কাজ না করলে বাড়ির লোক সারাদিন খোটা দেয়, সে বিয়ে করার জন্য লাফাচ্ছে আবার। যাই হোক, এদিকে সরকারি চাকরি বা প্রচুর ব্যাংক ব্যালেন্স সম্পত্তি না থাকলে তাকে ছেলেই মানবেন না। আবার আগে যেমন বললাম, গুড লুকিং হতে হবে, IITian হতে হবে, এইসব পার্সোনাল প্রেফারেন্স থাকতেই পারে। কিন্তু এগুলোর চক্করে ডাউরির ঋণে না ডুবে কে সঠিক সংস্কারে বড় হয়েছে, সে IITian হোক বা না হোক, সরকারি চাকরি করুক বা প্রাইভেটে, বা নিজের ছোট বিজনেস হোক, আপনার মেয়েকে সুখে রাখতে পারবে কিনা সেইটা দেখুন। বা আপনি মেয়ে হলে নিজে দেখুন যে ছেলেটার হাইফাই রয়্যাল ক্লাস লাইফস্টাইল লাগবে নাকি দাম্পত্য জীবনটা রয়্যাল লাগবে। আপনি গৌরী খান হলে স্বামীও শাহরুখ খান হতে পারবে, একসাথে ধনী হবেন। অর্থাৎ আপনি ছেলে হন বা মেয়ে, ভালোবাসা, সম্মান আর বিশ্বাস এইটুকু যদি না থাকে, না আপনাকে পণ নিতে হবে আর না কোনোদিন অ্যালুমিনি চাইতে হবে। দুনিয়ায় যত ঝড়ঝাপটা আসুক না কেন, আপনাদের কেউ আলাদা করতে পারবে না। আপনাদের চেয়ে সুখী কেউই হবে না। একটা সংসারে টাকা দরকার এবং ভীষণ দরকার, কিন্তু হাত পেতে চেয়ে নয়, নিজের দমে সেইটা উপার্জন করুন। এবং যে মেয়েরা ভাবেন শ্বশুর বাড়ি গিয়ে বরের ঘাড় ভেঙে আজ আইফোন কাল লুই ভিতর ব্যাগ কিনবো, সেই মেন্টালিটি ছেড়ে কিছু একটা করুন যাতে স্বামীর হেল্প হয় এবং অবান্তর জিনিস না কিনে সাশ্রয়ী হন। এবং আপনি ছেলে হলে রান্না পারি না, কাপড় কাচতে পারি না, এইগুলো বলবেন না। এইগুলো বেসিক স্কিল। প্রয়োজনে স্ত্রীকে মাঝে মাঝে এগুলো করে হেল্প করুন, বাজার করে হেল্প করুন। এগুলো মানুষ এখন করে এবং ভালো আছে এরাই। কেন জানেন? লোকে কি বলবে সেই সব এরা ভাবে না তাই। আমি জানি এই একটা ভিডিও সমাজে বিশাল কিছু চেঞ্জ এনে দেবে না, সরকার রাতারাতি কিছু আইন পাশ করবে না, সমাজের সবাই একই ভাবতে শুরু করবে তেমনও আমি ভাবি না। তবে যে কয়েক হাজার মানুষ ভিডিওটা দেখছেন সেই কজন যদি বদলান বা আমার সাথে সহমত হন, আরও 10 জনকে ভিডিওটা শেয়ার করেন, অথবা আমি যেগুলো বললাম সেই পয়েন্টগুলো সবাইকে বোঝান, তবে প্রতিদিন দেশে পণের জন্য 19 জনকে মরতে হবে না। কোনো মেয়েকে, বউকে বা বাবাকে পণের জন্য সুইসাইড করতে হবে না। এবং অন্যদিকে অতুল সুভাষের মতন ঘটনাও কিন্তু ঘটবে না। আমি একটা ভিডিও বানালাম, আপনি একটা বানালেন বা লিখলেন, পোস্ট করলেন, স্টোরি দিলেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করলেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আলোচনা করলেন, কিছু মানুষ তো চেঞ্জ হবে। একদম অল্প হলেও তো আশা রাখতে পারি আমরা বেটার সোসাইটির, বেটার ফিউচারের।